ফরাসি বিপ্লব নেপোলিয়ন বোনাপার্ট যখন আমরা শেষ করেছিলাম তখন বলেছিলাম যে তার পরবর্তী পদক্ষেপ ইউরোপে যেটা ছিল সেটা হচ্ছে ভিয়েনা কংগ্রেস। এবং ভিয়েনা কংগ্রেসে আমাদের কি বলবো, ওই বিজয়ীরা কিভাবে নিজেদের মধ্যে সব রাজ্যগুলো বন্টন করেছিল একটা ইউরোপের পুনর্গঠন আর পুনর্বন্টনের নামে, সেই ইতিহাসটা আলোচনা করব। এবং ঠিক তারপরে দেখব যে এখানে যিনি এর মেন হোতা মানে হচ্ছে মেটার্নিক, এবং মেটার্নিকের পর আমরা এটাও দেখতে পাবো যে আস্তে আস্তে সেটা কিভাবে তার প্রতিবাদ স্বরূপ জুলাই বিপ্লব এবং ফেব্রুয়ারি বিপ্লব হলো। এবং এই জায়গাটা বা এই পর্বটা শেষের পরেই আমরা আস্তে আস্তে পড়তে পারবো ইটালি এবং জার্মান ইউনিফিকেশন। ইটালি এবং জার্মান ইউনিফিকেশন হয়ে গেলেই আমরা ওদিক থেকে শিল্প বিপ্লবের চ্যাপ্টারটা যেতে পারবো, গিয়ে রাশিয়া হয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ধরতে পারবো। চলো শুরু করে দিই। ভিয়েনা সম্মেলন, মেটার্নিক ব্যবস্থা, জুলাই আর ফেব্রুয়ারি বিপ্লব। এবার এখানে বলছে যে ভিয়েনা সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায়? 1815 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। এবং এখানে যিনি মুখ্য ব্যক্তি ছিলেন অস্ট্রিয়ার আমাদের চ্যান্সেলর, তার নাম প্রিন্স মেটার্নিক। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এটা কি বলা হয়েছিল যে নেপোলিয়নের সাম্রাজ্য বিস্তার নেপোলিয়নের যে সাম্রাজ্য বিস্তার হয়েছিল, ঠিক আছে, সেখানে ইউরোপের মানচিত্রে ব্যাপক একটা পরিবর্তন ঘটেছিল। ঠিক তার পতনের পর ইউরোপীয় রাজ্যগুলির পুনর্গঠনের সীমানার পুনর্বিন্যাস এবং যুদ্ধের ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে ইউরোপীয় শক্তিবর্গ 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। কি বললাম? একটা আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হয়। এবং এখানে আমাদের দুই মুখ্য প্রতিনিধি ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটার্নিক আর রাশিয়ার যার হচ্ছে প্রথম আলেকজান্ডার। এই দুটো নাম মনে রাখবে, ঠিক আছে? রাশিয়ার যার আলেকজান্ডার এবং মেটার্নিক হচ্ছে অস্ট্রিয়ার, যিনি হচ্ছেন আমাদের কি হলো চ্যান্সেলর। এরা দুজন মেন এটাকে অর্গানাইজ করেছিল। এবং এখানে আমরা এটাও দেখব যে বিগ ফোরের আবির্ভাব ঘটেছিল। চতুর্শক্তিও তাদের উদ্দেশ্য। চতুর্শক্তি মানে আমাদের চারজন হচ্ছে অস্ট্রিয়া, একটা হচ্ছে রাশিয়া, একটা প্রাশিয়া, একটা ইংল্যান্ড। ঠিক আছে, এই চারজনকে এক প্রথায় বলা হয় হচ্ছে চার প্রধান বা বিগ ফোর। ঠিক আছে, এটা মাথায় রাখবে, বিগ ফোর বলা হয়। এরা কি করেছিল? এদের মুখ্য উদ্দেশ্য ছিল যে নেপোলিয়নকে যে পরাস্ত করা হয়েছে, পরাস্ত করার পরে ইউরোপের পুনর্গঠনটা তাদের মধ্যেই থাকবে, কারণ এরাই হচ্ছে মুখ্য ভূমিকা নিয়েছে। আর একই সঙ্গে ইউরোপের পুনর্গঠন আর পুনর্বন্টন করা হবে। সেই সঙ্গে সঙ্গে ফরাসি বিপ্লব প্রসূত যে উদারনৈতিক ভাবধারা ছিল সেটাকে দমন করা হবে। বেশ, এবার দেখো ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য। এই ভিয়েনা সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউরোপের পুরাতন তন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং নেপোলিয়নকে পরাজিত করার পুরস্কার স্বরূপ এই রাজ্যগুলো ওদের মধ্যে বন্টন করে নেওয়া। বিজয়ীরা একত্রিত হয়েছিল বিজয়ের ফসলকে ভাগ করে নেওয়ার জন্য। ঠিক আছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটার্নিক এর হেড ছিল, এনার অঙ্গুলি হেলনেই সবকিছু হয়েছিল। ঠিক আছে, এবার যে চারজনের কথা বলা হয়েছে, অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটার্নিক, এই নামটা মনে রাখবে। রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার মনে রাখবে। ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি, আর পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ট্যালিরা। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে একটা নাম আমি বললাম, ফরাসি প্রধানমন্ত্রী ট্যালিরাকে ডাকা হয়েছিল কারণ নেপোলিয়ন যখন যুদ্ধ করে যে জায়গায় জিতেছিল সেটা কতখানি তাদের মধ্যে যাবে, এই কতটা ইউরোপের অন্য কান্ট্রির আন্ডারে যাবে যাদের এগেইনস্টে যুদ্ধ করেছিল, আর যাদের রাজ্য গ্রাস করেছিল তাদের ফিরিয়ে দেওয়া হবে কিনা, এই ব্যাপারগুলো কাজ করেছিল। ঠিক আছে, তখন ট্যালিরা একটা বেড়া দিয়ে ফ্রান্সকে ঘিরে দিয়েছিল যে তুমি যা নাও নাও, এইটুকু তুমি নিতে পারবে না, এটা হচ্ছে মূল ভূখণ্ড। ঠিক, ক্যাসেলরি তাহলে মনে রাখবে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। এইবার ভিয়েনা সম্মেলনের চতুর্শক্তির যে ব্যাপারটা এলো, এখানে কি বলেছিল, চারটি রাষ্ট্র ছিল ভিয়েনা সম্মেলনের মূল নিয়ন্ত্রণকারী। সম্মেলনের বাইরে নিজেদের গোপন বৈঠকে তারা সবকিছু ঠিক করে রাখতো। এই সিদ্ধান্তগুলি সম্মেলনের আইনানুগভাবে গৃহীত হতো, কারণ আইনে যা আছে সেটাই করতো, কিন্তু ওরা বাইরে করতো, সম্মেলনের বাইরে। এই চার শক্তিবাদে অন্যান্যদের সম্মেলনে কোনো ভূমিকাই ছিল না, একদম।
ঠিক আছে, ইংল্যান্ডের ক্যাসেলরি, যার আলেকজান্ডার, আর ওদিক থেকে হচ্ছে আমাদের কি নাম বললাম, ওই ট্যালিরা, আর অবশ্যই হচ্ছে আমাদের মেটার্নি, এই চারজনের মধ্যেই থাকতো। ঠিক হয়ে গেল। এবার দেখো নীতিগুলোর মধ্যে তিনটে নীতি ছিল। একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি, বেশ, একটা ক্ষতিপূরণ নীতি, আর একটা শক্তি সাম্য নীতি, তিনটি। ঠিক আছে, ন্যায্য অধিকার নীতির উদ্দেশ্য কি ছিল? প্রাক বিপ্লবের যুগের পুনঃপ্রবর্তন, আগে আগে যেটা ছিল সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। ক্ষতিপূরণ হচ্ছে নেপোলিয়নের যুদ্ধে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলিকে ক্ষতিপূরণ দান করা। আর শক্তিসাম্য, এই নীতির দ্বারা ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা। মনে থাকবে? বেশ, এইবার দেখো ভিয়েনা সম্মেলনের অনুসৃত ন্যায্য অধিকার নীতি, যেখানে বলাই হয়েছে যথাসম্ভব প্রাক বিপ্লবের যুগের পুনঃপ্রবর্তন, আগের রাজা বা রাজবংশগুলোকে ফিরিয়ে আনা। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এটা সমভাবে প্রযোজ্য হয়নি সব জায়গায়। ক্ষতিপূরণ নীতি, এবার দেখো প্রচুর ক্ষতি তো হয়েছিল নেপোলিয়নের যুদ্ধে। ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, প্রাশিয়া, সুইডেন এরা ক্ষতি স্বীকার করতে বাধ্য হয়েছিল। তাই ঠিক হলো এদেরকে সেই ক্ষতিপূরণের জায়গাগুলো ফিরিয়ে দেওয়া, ভাগাভাগি করে ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, যেমন অস্ট্রিয়া ইতালিতে, প্রাশিয়া রাইন অঞ্চলে, রাশিয়া তুরস্ক ও পোল্যান্ডে, ইংল্যান্ড ইউরোপের বাইরে বেশ কিছু অঞ্চল লাভ করবে, এটা বলা হলো। ঠিক, এবার পাওয়ার অফ ব্যালেন্স, যাতে একটা দেশ বা একটা শক্তি অনেক বেশি স্ট্রং না হয়ে যায় সেটাকে দেখবার দরকার ছিল, এবং দরকার ছিল এই জায়গাটাতেই যে একটা যেন পাওয়ার অফ ব্যালেন্স মানে শক্তি সাম্যনীতি থাকে, মানে এ বেশি শক্তিশালী এ দুর্বল এরম যেন না হয়। ঠিক আছে, সেই জন্য ইউরোপের শান্তি ভঙ্গ না করে বিজয়ী শক্তিবর্গ একে অন্যের চেয়ে বেশি যাতে শক্তিশালী না ওঠে সেদিকে লক্ষ্য রেখেছিল। ঠিক, এবং ফ্রান্সের সীমানাটাকে বিপ্লবের পূর্ব সীমারেখা ঠেলে দেওয়া হয়েছিল এবং তার সেনাবাহিনী ভেঙে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার ভিয়েনা সম্মেলনের একটা চরিত্র ছিল। কিরকম চরিত্র ছিল? এই সম্মেলনের নেতৃমণ্ডলী যুগপৎ, যুগধর্ম অর্থাৎ ফরাসি বিপ্লব প্রসূত গণতন্ত্র, উদারতন্ত্র, জাতীয়তাবাদী ভাবধারাকে উপেক্ষা করে ইতিহাসের বাতিল হয়ে যাওয়া আদর্শগুলিকে পুনঃপ্রতিষ্ঠা করেছিল। যাকে বলে এক কথায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ওরা চলেছিল। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলা। এবার দেখো ত্রুটি, অনেকগুলো ত্রুটি ছিল। যেমন বলছে ইউরোপের পুনর্গঠন করতে গিয়ে তারা গণতন্ত্র আর জাতীয়তাবাদকে উপেক্ষা করেছিল। ওরা তোমাদের কিছু বাস্তববাদী আদর্শের কথা বললো, নিজেদের স্বার্থটাই চরিতার্থ করেছিল। ঠিক আছে, মনে থাকবে। প্রগতি বিরোধী, অবশ্যই এটা প্রগতি বিরোধী ছিল। ঠিক আছে, জনমতকে গুরুত্ব দেওয়া হয়নি, এই সম্মেলন ছিল প্রগতি বিরোধী। হ্যাঁ, যেটা বললাম। ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য, ঠিক আছে, ইউরোপের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছিল, ফ্রান্সকে সংযুক্ত রাখার কথা বলা হয়েছিল। ইউরোপীয় শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছিল, ফ্রান্সকে সংযত রাখার কথা বলা হয়েছিল। ঠিক আছে, ইউরোপের বৃহৎ শক্তিবর্গ একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, এর নাম ইউরোপীয় শক্তি সমবায়। মনে থাকবে কি বললাম? এর নামটা ছিল হচ্ছে ইউরোপীয় শক্তি সমবায়। হয়ে গেল। তাহলে এই যে ইউরোপের শক্তি সমবায় যেটা গড়ে উঠলো সেটা হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে ওরা কিন্তু নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করেছিল। ঠিক, এবং এখানেও বড় ভূমিকা কার ছিল? সেটা ছিল আমাদের মেটারনিখের। বেশ, গণতন্ত্র জাতীয়তাবাদ উপেক্ষিত হয়েছিল, এটা আগেই বলা হয়েছিল। এবার দেখো এইখানে যেটা হয়েছিল, হল্যান্ডের সঙ্গে বেলজিয়াম, নরওয়ের সঙ্গে সুইডেনকে যুক্ত করা হয়েছিল। হল্যান্ড বেলজিয়াম একদিকে, নরওয়ে সুইডেন একদিকে। পোল্যান্ডকে অস্ট্রিয়া, রাশিয়া আর প্রাশিয়ার মধ্যে বন্টন করা হয়েছিল। রাইন নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলগুলিতে প্রাশিয়া, ব্যাভেরিয়া ও হল্যান্ডের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বেশ। ভিয়েনা ব্যবস্থা আমাদের স্থায়ী হলো না কেন? তাই তো, এই যে বেলজিয়াম, হল্যান্ড আর নরওয়ে, বেলজিয়াম, হল্যান্ড আর নরওয়ে, সুইডেন, রাশিয়া, ফিনল্যান্ডের সংযুক্তি হয়েছিল।
এই যে বেলজিয়াম আর হল্যান্ডের হচ্ছে সংযুক্তি, নরওয়ের সঙ্গে সুইডেনের সংযুক্তি, আর রাশিয়া ফিনল্যান্ডের সংযুক্তি হয়েছিল। সংযুক্তি তো হলো, এবার ইতালি জার্মান ব্যবস্থাটা কিন্তু দীর্ঘস্থায়ী হলো না। ঠিক তখন ওরা যে পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনতে চেয়েছিল বা ফিরিয়ে এনেছিল, সেখানে ইউরোপে একটা তীব্র আন্দোলন বা প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। ঠিক আছে, তখন ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তগুলি আস্তে আস্তে পরিবর্তিত আর সংশোধিত হতে শুরু করে। সংশোধিত না করার কিছু করার ছিল না। কিন্তু কতদিন? মেটারিক সিস্টেম 1815 থেকে 1848, 33 বছর স্থায়ী হয়েছিল, এটা মাথায় রাখবে। পবিত্র চুক্তি, পবিত্র চুক্তির উদ্ভাবক কে ছিলেন? স্বপ্নবিলাসী ও ধর্মভীরু রুশ যার প্রথম আলেকজান্ডার ছিলেন। পবিত্র চুক্তি, ঠিক আছে। 1815 থেকে 26শে সেপ্টেম্বর এই চুক্তি ঘোষিত হয়েছিল। এখানে ইউরোপীয় রাজন্যবর্গ খ্রিস্টীয় আদর্শে অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালনা করেছিল। প্রজাদের সন্তান মনে করলেও ইউরোপের শান্তি প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ড বাদে ইউরোপের অন্যান্য দেশ এই চুক্তি গ্রহণ করেছিল। মনে থাকবে কি বললাম? ইংল্যান্ড বাদে ইউরোপের অন্যান্য দেশ এই চুক্তিটা গ্রহণ করেছিল। বেশ, তাহলে দেখো পিস ট্রিটির ব্যাপারটাতে যুক্ত হচ্ছে রাশিয়া। আর রাশিয়া যেটা বলছে পবিত্র চুক্তি করার সময়, যে সরাসরি এই যে আমাদের খ্রিস্ট ধর্মের মানে খ্রিস্ট ধর্মাবলম্বী তাদের প্রাধান্য দেওয়া। এবার তুমি মনে করো ইউরোপের যে কান্ট্রিতে খ্রিস্টান নেই, অন্য কোনো ধর্মাবলম্বী আছে, সেটা কি করে সম্ভব? এবং এটা নিয়ে বাঁধলো হচ্ছে বিরোধ। ঠিক আছে, এবং আমরা কি দেখলাম? আভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি পরিচালনা নিয়ে আমাদের রাশিয়ার সঙ্গে মনোমালিন্য হলো। ঠিক, এই ধর্মভীরু রুশিয়াকে ইংল্যান্ড রীতিমতো কথা শোনালো এবং বলল যে আমি এর মধ্যে নেই, আমি এর মধ্যে থাকবো না, কারণ তুরস্ক দেশটা হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি, সেখানে ওরা কিছুতেই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এসব ওরা মানবে না, বা ক্যাথলিক খ্রিস্টান এসব জিনিস ওরা মানবে না। ঠিক আছে, মনে থাকবে? বেশ, এইবার দেখো পবিত্র চুক্তি কেন রাশিয়ার সঙ্গে স্বাক্ষর করলো না ইংল্যান্ড? তার একটা স্পষ্ট আর অস্পষ্ট ব্যাপার আছে। ইংল্যান্ডের সবসময় মনে রাখবে, বড় করে দেখবে অস্পষ্ট জিনিসটাকে, ওটাই আসল, আর যেটা স্পষ্ট ওটা নকল। কেমন বলে দিই, কখনোই চাইনি রাশিয়া প্রাধান্য পাক, রাশিয়া বেশি শক্তিশালী হয়ে যাক। খুব হিংসুটে একটা দেশ, ঠিক আছে, উনি চায়নি, ইংল্যান্ড কখনো চায়নি। এবার যদি তুরস্ককে নিয়ে নেয় সিক ম্যান অফ ইউরোপ বলে, তাহলে তো রাশিয়ার কাছে তুরস্ক ঢুকলে তো রাশিয়ার পাওয়ার বেড়ে যাবে। এই জায়গাটার জন্য কি তুললো, যে না আমি এর মধ্যে নেই, আমি নিজে খ্রিস্টান হয়েও, আমাদের দেশের বেশিরভাগ লোক খ্রিস্টান হওয়া সত্ত্বেও আমি কিন্তু রাশিয়া এই খ্রিস্টানিটি ব্যাপারটাকে মানলাম না। এটা ও দেখালো সামনে থেকে, কিন্তু প্রকৃত উদ্দেশ্য এই ছিল যে রাশিয়ার শক্তি বৃদ্ধি ইংল্যান্ড সহ্য করতে পারতো না। ঠিক আছে, তাহলে দেখো সুন্দর করে লেখা আছে নোটস এই কথাটা, পবিত্র চুক্তির অস্পষ্ট অবাস্তব শর্তাবলী গ্রহণ করে ইংল্যান্ড কোনো প্রকার বিপজ্জনক অদৃষ্টপূর্বক দায়িত্বে নিজেকে জড়াতে চায়নি। যার নৈতিক ক্ষমতা বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা ছিল, যার যদি পাওয়ার পেয়ে যায় তাহলে কি হতে পারে? ইংল্যান্ডের মাথা ব্যথার কারণ হতে পারে। আর ধর্ম নিরপেক্ষ রাজনীতির যুগে ধর্মীয় অনুশাসন অনুযায়ী রাজ্য শাসন ছিল একটা অর্থহীন। ঠিক তো? সবচেয়ে ভয়ানক জিনিসটা কি? সবচেয়ে ভয়ানক জিনিস হচ্ছে আর্থিক বিপর্যয়ের চেয়ে ভয়ানক জিনিস হলো, মনে রাখবে, ধর্ম। যেটা মানুষকে যদি বোঝানো যায় গোড়া থেকে যে তুমি কোনো ধর্ম বলে তোমার কোনো ধর্ম নেই, তুমি একটা মানুষ, মনুষ্য হচ্ছে তোমার ধর্ম, তাহলেই মানুষ বড় হয়ে গিয়ে জিনিসটাকে রপ্ত করতে পারে। কিন্তু প্রথম দিক থেকেই যদি আমরা কেউ দেখি যে আমি গুরুদুয়ারে যাচ্ছি, বা আমি দুর্গাপুজো করছি সকালবেলা, বা লক্ষ্মীর পুজো করে বেরোচ্ছি, আরেকজন কেউ আজান দিচ্ছে বা কিছু করে, তখন সে কমিউনিটি আস্তে আস্তে বুঝতে পারে মানুষ, তখন সেই রকমই হয়ে যায়, সেই মোল্ডেও করে। আমি জীবনে একটি মুসলিম মানুষের কাছ থেকে, আমার থেকে অনেক বয়সের ছোট, আমাকে একটা কথা বলেছিল, স্যার যে আপনি এরকম করছেন, অঞ্জলি দিতে পারেননি বলে বাড়ির লোক আপনাকে এত কথা শোনাচ্ছে, আপনি জেনে রাখুন একটা কথা, যে ধর্ম হচ্ছে রোজগার করার জায়গা। যেদিনকে রোজগারটা, ধর্ম থেকে রোজগারটা চলে যাবে, অমিট করা হবে, তখন আর ধর্মের কোনো ভ্যালু থাকবে বলে আমার মনে হয় না। অসাধারণ কথাটা আমাকে সে বলেছিল, সত্যি সত্যি তাই। সে বলছে আমার এবার অবস্থাই নেই যে আমি এখন ঈদে যাব কি করে, আমার ইকোনমিক কন্ডিশনই এখন এত খারাপ যে আমি ঈদে বাড়ি যাবো, এতগুলো খরচা করবো, আমি যাবো না স্যার। ঠিক, এই হচ্ছে আসল আসল জিনিস। ঠিক আছে,
একটা হচ্ছে আইলা স্যাপেলের সন্ধি 1818, ট্রপো 1820, লাইব্যাক 1821, ভেরোনা 1822, সেন্ট পিটার্সবার্গ 1825। আমি বলে দিচ্ছি এখানে, এই ট্রপোর বৈঠক মনে রাখবে 1820, ঠিক আছে, আর এই আইলা স্যাপেল মনে রাখবে 1818। এই দুটো পরপর দুটো, ঠিক আছে, বেশ। চলে যাই তারপরের দিকটাতে আমরা। দেখো মেটার্নিক, এবার মেটার্নিক এসছে। মেটার্নিক আগেই বলেছিলাম অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিল, মানে যাকে আমরা এক কথায় বলি চ্যান্সেলর কি প্রধানমন্ত্রী, এবং ইউরোপের ইতিহাসের একজন শ্রেষ্ঠ কূটনীতিবিদ। আর 1815 থেকে 1848 পর্যন্ত সময়টাকে আমরা বলি মেটার্নিকের যুগ, কারণ তিনি ছিলেন এর মূল নিয়ন্ত্রক, ঠিক আছে। ওনার মূল লক্ষ্য ছিল কি, বিপ্লবের পূর্ব রাজতন্ত্রগুলো ফিরে আনো, বিপ্লবটাকে, ফরাসি বিপ্লব প্রসূত বিপ্লবটাকে পুরোপুরি ডিলিট করে দাও, মানে মুছে ফেলো, এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করো, এবং একটা তার জন্য দরকার হলে একটা প্রয়োজনীয় স্বৈরশাসন কায়েম করো, ঠিক আছে। চতুর্শক্তি চুক্তির সময় আমাদের মনে রাখতে হবে ইংল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া আর রাশিয়ার মধ্যে আমাদের স্বাক্ষরিত হয়েছিল চতুর্শক্তি চুক্তি 1815 20 নভেম্বর, ঠিক আছে, এটা আমরা জানি। তারপরে মেটার্নিকের যুগ 15 থেকে 48, এই সময়টা ইউরোপীয় শক্তি সমবায়ের মাধ্যমে তিনি সমগ্র ইউরোপের উদারতন্ত্র, জাতীয়তাবাদ বিরোধী স্বৈরতন্ত্র কায়েম করেন। কোনো ইউরোপীয় শাসকের পক্ষে তাকে উপেক্ষা করা সম্ভব ছিল না। লুই ফিশার তাই যুগটাকে মেটার্নিকের যুগ বলে, ঠিক আছে। ইউরোপের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি এবং ইউরোপীয় রাজনীতির হচ্ছে উনি মূল নিয়ন্ত্রক ছিলেন। আচ্ছা, কার্লসবার্গ ডিক্রি, এটা 1819 সালে সেপ্টেম্বর মাসে হয়েছিল, ঠিক আছে। একটা কুখ্যাত দমনমূলক নির্দেশনামা। এর দ্বারা জার্মানির সকল রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল। কার্লসবার্গ ডিক্রি জার্মানিতে এনেছিল আমাদের মেটার্নিক 1819 সালে। সেখানে বলেছিল যে প্রফেসররা, বিদেশের প্রফেসর এখানে পড়াতে আসছে, তাদেরকে পড়াতে দেওয়া হবে না। রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, এই যে বিষয়গুলো, ঠিক আছে, অর্থনীতি, এইসব বিষয় পড়াতে দেওয়া হবে না, ঠিক আছে। এবং ছাত্র সংগঠন আর রাজনৈতিক দলগুলোকে সব নিষিদ্ধ করে দেয় জার্মানি। একটা দমনমূলক নির্দেশনামা যাকে বলে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, ছাত্র অধ্যাপকদের রাজনৈতিক কার্যকলাপ সম্পর্কে অবহিত হওয়ার জন্য গোয়েন্দা নিয়োগ করা হয়, যে কোনো ছাত্র গোপনে, কোনো অধ্যাপক গোপনে তার ছাত্রদের মধ্যে কোনো বিপ্লবমূলক কথা বা ইতিহাসের কোনো চেতনা জাগ্রত করছে কিনা, এটা ওরা দেখতো। এবার মেটার্নিক ব্যবস্থা কি হয়েছিল, আমাদের উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করা হয়েছিল, ঠিক আছে, মনে থাকবে। এবং তার নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখবার জন্য মেটার্নিক যে দমনমূলক নীতি গ্রহণ করেছিল তার নাম মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক তন্ত্র। প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য তার যে সময়টা যেটা হয়েছিল, সেটা কি হয়েছিল, ইউরোপীয় শক্তি সমবায়কেও ব্যবহার করেছিল একটা প্রতিক্রিয়াশীল যন্ত্র হিসেবে। দমন পীড়ন দ্বারা সমস্ত প্রগতিশীল আন্দোলনটাকে দমন করেছিল। 30 সালে ইটালির পারমা, মডেনা, পোপের রাজ্য, স্পেনের বিদ্রোহ দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাকে ইউরোপীয় রক্ষণশীলতার জনক বলা হয়। স্পেনের বিদ্রোহ দমনেও কিন্তু তার একটা হাত ছিল, মানে যে কোনো জায়গায় গণতন্ত্র বা বিপ্লবের মতো কিছু দেখলেই তিনি কি করতেন, সেটাকে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেন, তাই তাকে রক্ষণশীলতার জনক বলা হয়। এবার দেখো মেটার্নিক পদ্ধতিটা ভেঙে পড়লো কেন। ভেঙে একসময় তো পড়তে বাধ্য, তার কারণ গণতন্ত্র আর উদারতন্ত্র এমন জিনিস যেটাকে ঠেকিয়ে রাখা যায় না বেশি দিন, তাই তো। এবং দমন পীড়নের মাধ্যমে পুরাতন্ত্রকে টিকিয়ে রাখা সম্ভব ছিল না। শিল্প বিপ্লব, জনসংখ্যার চাপ, নগর জীবনের প্রসাব এবং বুর্জোয়াদের প্রাধান্য ইউরোপের জনজীবনে একটা ব্যাপক পরিবর্তন এনেছিল। নতুন যুগ চেতনার কাছে মেটার্নিকের অষ্টাদশ শতকের আদর্শ ছিল সম্পূর্ণ বেমানান, মনে রাখবে, অষ্টাদশ শতকের আদর্শটা সম্পূর্ণ বেমানান ছিল। এবার দেখো 15 থেকে 50, এই সময়টাকে বলা হয় আকাঙ্ক্ষার ব্যর্থতার যুগ, ঠিক আছে। এই আকাঙ্ক্ষার ব্যর্থতার যুগ, এটা ঐতিহাসিকদের দেওয়া একটা নাম কথা, কারণ এই সময়টা বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতান্ত্রিক ভাবধারাকে সবসময় কি করা হয়েছিল, অবদমন করার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু প্রতিক্রিয়াশীল শক্তির আক্রমণে তার সেই আকাঙ্ক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। তাই তো? প্রতিক্রিয়াশীল কারা? মেটার্নিকের মতো লোকেরা যারা প্রতিক্রিয়াশীল, তাদের ভিতরে সুপ্ত বাসনাটাকে, বা যেটা সুপ্ত বাসনা বলবো না, যেটা প্রকাশ্যে এসেছিল সেটাকে আটকানোর চেষ্টা করেছিল। ঠিক আছে, একাধারে আকাঙ্ক্ষা ও ব্যর্থতার যুগ বলা হয়। এবার ফ্রান্সে জুলাই বিপ্লবের কারণটা কি ছিল? ঠিক আছে, ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ হচ্ছে ফ্রান্সের সিংহাসনে বসেন তিনি বিপ্লবী যুগের পরিবর্তনগুলিকে স্বীকার করে নিয়ে মধ্যপন্থা অবলম্বন করে রাজত্ব করেন। তার মৃত্যুর পরে উগ্র রাজতন্ত্রী দলের ভূতপূর্ব নেতা তার ভ্রাতা দশম চার্লস সিংহাসনে বসে 1824 সালে। পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করলে 1830 সালে জুলাই বিপ্লব শুরু হয়ে যায়। তাই তো? তাহলে দেখা যাচ্ছে কি, যে যখন মেটার্নিক সিস্টেম দিয়ে আমরা কি দেখলাম, যে নেপোলিয়নের পতন হয়ে গেছে। নেপোলিয়নের পতনের পরে বুর্ব রাজবংশের রাজা অষ্টাদশ লুইকে বসানো হয়েছিল। ঠিক অষ্টাদশ লুইয়ের পর আমরা কি দেখলাম, তার যখন মৃত্যু হলো, তার আরেক ভাই দশম চার্লস অসম্ভব প্রতিক্রিয়াশীল এক ভদ্রলোক, তাই তো? তিনি পুরাতন তন্ত্রটাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, এবং উনি যখন বসে এই পুরাতন তন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন, তখন তার বিরুদ্ধে যে চাপ সৃষ্টিটা হয়েছিল, মানে তার এগেনস্টে যে বিদ্রোহ বলবো না, বিপ্লবটা হয়েছিল, সেটাই ছিল জুলাই বিপ্লব। ঠিক আছে, এবার জুলাই বিপ্লবের ডাইরেক্ট কজ কি ছিল? ডাইরেক্ট কজ ছিল যে আমরা যখন কি দেখলাম, ফরাসি আইনসভা রাজা দশম চার্লস তার প্রধানমন্ত্রী পলিগানাকের পদচ্যুতি দাবি করা হলো। দশম চার্লসের যে প্রধানমন্ত্রী পলিগানা, সেই হচ্ছে রাজাকে সাহায্য করেছিল তার প্রতিক্রিয়াশীল ব্যবস্থাগুলো দিয়ে। তখন ওরা যখন প্রতিবাদ করলো, প্রতিবাদী মিছিলটা যখন তার বাড়ির সামনে গেল, তখন পলিগানাকের যে রক্ষীরা গুলি চালালো, তাতে কিছু লোক মারা গেল, এবং এই ঘটনাটা প্রচন্ডভাবে প্রভাব বিস্তার করলো। ঠিক আছে, মানুষ ক্ষিপ্ত হয়ে উঠলো। সংবাদপত্রের কণ্ঠরোধ, বুর্জোয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, 14 খ্রিস্টাব্দের সনদটা বাতিল করে দেওয়া হয়। এর প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়, তা অচিরেই তা বিদ্রোহে পরিণত হয়। মনে থাকবে, অচিরেই তা বিদ্রোহে পরিণত হলো। বেশ, তাহলে বোঝা গেলটা বুর্জোয়াদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল এই সময়টা। আচ্ছা, এবার আমরা চলে যাই জুলাই অর্ডিন্যান্স। ফরাসি জনগণ সম্রাট দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী পলিগানাকের পদত্যাগের দাবি করলে পলিগানাকের প্ররোচনায় সম্রাট 4টি অর্ডিন্যান্স জারি করে 25 জুলাই 1830-তে। ঠিক আছে, এর ফলে আইনসভা ভেঙে দেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়, বুর্জোয়াদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, অষ্টাদশ লুইয়ের সনদ বাতিল করে দেওয়া হয়। ঠিক মনে থাকবে, এই যে লুই দা 18 তার যে সনদটা ছিল সেটাকেও বাতিল করে দেওয়া হয়। এই অর্ডিন্যান্স জুলাই অর্ডিন্যান্স। ঠিক আছে, তাহলে আবার দেখো ব্যাপারটা ভালো করে বোঝার জন্য, এই পলিগানাকের পদত্যাগটাকে কেন্দ্র করে এটা হয়েছিল, অর্ডিন্যান্সটা এসেছিল। ঠিক আছে, এবং যে সনদটা চলেছিল এতদিন ধরে 14 সনদ, সেটাকে বাতিল করা হয়। কোন সালে করা হচ্ছে সেটাও মনে রাখবে, জুলাই 30। ঠিক আছে, এবং যে সংবাদপত্রের স্বাধীনতাটা হরণ করা হয়েছিল সেটাকেও ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। ঠিক, এবার আসছে পলিগানাক। পলিগানাক কে ছিল? ফরাসিরা দশম চার্লসের ঘোরতর প্রতিক্রিয়াশীল একটা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এবার উনি সংবাদপত্রে কণ্ঠরোধ করেছিল, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, এবং ওনার বিরুদ্ধে প্রতিক্রিয়ার জন্য 4টে অর্ডিন্যান্স যখন জারি করে, তারই বিরুদ্ধে কি হয়, আমাদের জুলাই বিপ্লবটা শুরু হয়ে যায়। বেশ, জুলাই বিপ্লবটাকে আমরা এক কথায় বলি রক্ষণশীল বিপ্লব। ঠিক আছে, কারণ বিপ্লব সাধারণত কি হয়, যার অর্থটা হচ্ছে একটা বিশেষ রূপে পরিবর্তন হয়, বা পরিবর্তনটা দ্রুতও হতে পারে, এবং সেটা অবশ্যই মৌলিক এবং গভীর হবে, কিন্তু সেটা জুলাই বিপ্লবে আমরা দেখিনি। কারণ জুলাই বিপ্লব ফ্রান্সের যে সংবিধান, সমাজ আর অর্থনীতির কোনো পরিবর্তন সাধিত হয়নি। দেখো, অর্থনীতি আর সমাজ এই দুটো, আর তারপরে অবশ্যই কনস্টিটিউশন, তিনটের পরিবর্তন মানুষ দেখতে যায়, তাহলে বুঝবে যে এটা একটা গণতান্ত্রিক, কিন্তু সেটা কোনো পরিবর্তন হয়নি। আলফ্রেড কোপম্যানের মধ্যে কি বললো, জুলাই বিপ্লব ছিল একটা রক্ষণশীল বিপ্লব। ঠিক আছে,
জুলাই বিপ্লবকে বলা হয় আবার বুর্জোয়া বিপ্লব। ঠিক আছে, জুলাই বিপ্লব বুর্জোয়াদের বিপ্লব। বুর্জোয়াদের ভোটাধিকার বাতিল করলে জুলাই বিপ্লব শুরু হয়ে যায়। ঠিক আছে, এবং তাদের সমর্থনে লুই ফিলিপ সিংহাসনে বসেন, এ কারণে তার সরকারকে বুর্জোয়া রাজতন্ত্র বলা হয়। তাহলে অষ্টাদশ লুইয়ের জায়গায় দশম চার্লসের পরে যিনি এলেন পাওয়ারে, তার নাম লুই ফিলিপ, আর লুই ফিলিপের সময় বুর্জোয়া রাজতন্ত্র শুরু হয়ে যায়। এবং জুলাই বিপ্লব এই জন্য একটা বুর্জোয়া বিপ্লব, কারণ যারা মূল নেতৃত্ব দিয়েছিল সেই লোকগুলো ছিল বুর্জোয়া, এটাও মনে রাখতে হবে। এবং রাজার পরিবর্তনে যে একজন রাজা এলো, সেও আবার বুর্জোয়া রাজতন্ত্রের একজন সমর্থক, তাই এটাকে অবশ্যই আমরা বুর্জোয়া বিপ্লবই বলবো। ঠিক, আচ্ছা, এবার জুলাই মাসে হয়েছিল তাই এটাকে জুলাই বিপ্লব বলি। আর বুড়োবংশীয় রাজা দশম চার্লসের বিরুদ্ধে বিদ্রোহটা হয়েছিল, লুই ফিলিপ সিংহাসনে বসেছিল, সমস্ত জিনিসটা জুলাই মাসে হয়েছিল বলে জুলাই বিপ্লব। বেশ, জুলাই বিপ্লবের গুরুত্ব কি ছিল? জুলাই একটা মস্ত বড় গুরুত্ব ছিল যে এই বিপ্লবের ঢেউটা ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে। শুরু হয়েছিল ফ্রান্সের প্যারিস শহর থেকে, তাই তো? এখানে একটা সাংবিধানিক রাজতন্ত্র, সাম্য, ধর্মনিরপেক্ষ শাসন, ব্যক্তি স্বাধীনতা, শাসনতান্ত্রিক স্বাধীনতা, এগুলো যে চাওয়া হয়েছিল, সেই চাওয়া মাঝখান থেকে সবটা কিন্তু আসেনি, তাই তো? অনেকটা এখানে আসেনি, কিন্তু তাদের যে দাবি দেওয়াগুলো সেটা আমাদের ফ্রান্স পেরিয়ে ইউরোপের রাষ্ট্রে ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, এবার আমরা যাব জুলাই রাজতন্ত্র। জুলাই রাজতন্ত্র মানে সময়টাকে, এই লুই ফিলিপের সিংহাসনে অধিষ্ঠিত হন এবং সেটা জুলাই মাসে হয়েছিল বলে এটা জুলাই রাজতন্ত্র। বেশ, নাগরিক রাজা কাকে বলা হয়? লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয়। ঠিক আছে, কারণ তার উত্তরাধিকারের কোনো দাবিও ছিল না, এবং এই ভদ্রলোককে সত্যি কথা বলতে গেলে উনি জনগণের ইচ্ছায় সিংহাসনে বসেছিল। এই জনগণ ইচ্ছায় যেহেতু সিংহাসনে বসেছিল, জনগণ চেয়েছিল, তাই উনি হচ্ছে সত্যি কথা বলতে গেলে নাগরিক রাজা। এবং জনগণের মধ্যে নিজেকে একাত্ম করতে পারতেন, রাজা বলে নিজেকে দূরে সরিয়ে রাখতেন না। ফেব্রুয়ারি বিপ্লব চলে এলো। ফেব্রুয়ারি বিপ্লবটা 1848, অনেক বেশি আগের চেয়ে জোরদার, কিন্তু খুব জোরদার নয়। লুই ফিলিপের জনসমর্থন ছিল না। উচ্চবিত্ত ভূস্বামী বণিক শিল্পপতিদের স্বার্থে সাহায্যে শাসন কার্য পরিচালনা করতেন। ওই সে একই রোগ ধরে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে উনিও কিন্তু জনগণের সঙ্গে থাকতে থাকতে উনি উচ্চবিত্ত ভূস্বামী বণিক শিল্পপতিদের সঙ্গে ওঠা বসা শুরু করলেন, ওদের স্বার্থটা দেখা শুরু করলেন। শ্রমিক শ্রেণীর মধ্যে একটা অসন্তোষ দেখা দিল। শ্রমিক, কারণ শিল্প বিপ্লব হয়ে গেছে, শিল্প বিপ্লবে শ্রমিকের গুরুত্ব বেড়েছে, সেই শ্রমিকের সঙ্গে ওনার দূরত্ব ছিল। খরা আর অজন্মা হয়েছিল, শস্যহানির ফলে দেশে আর্থিক অবস্থা ভয়াবহ হয়ে উঠেছিল। দুর্বল বিদেশ নীতি ফরাসি জাতিকে ক্ষুব্ধ করেছিল, আর প্রধানমন্ত্রী নিজের বাসভবনের সামনে পরিচালনা হলো বিপ্লবের একটা প্রত্যক্ষ কারণ। ঠিক আছে, মনে থাকবে এটা। বেশ, এবার অর্থনৈতিক সংকট ফেব্রুয়ারি বিপ্লবের জন্য কতখানি দায়ী ছিল? 1844 সালে যে একটা অর্থনৈতিক সংকট, যেটা 2 বছর ধরে চলেছিল, 46 পর্যন্ত, এখানে অজন্মা, খরা, শস্যহানি, খাদ্য সংকট দেখা দিয়েছিল, এবং এর ফলে শিল্পে মন্দ দেখা দিয়েছিল। শ্রমিকরা বেকার হয়ে গেছিল, কর্মহীন হয়ে গেছিল, আবার কৃষকরা। তার মধ্যে বলছে শ্রমিকদের দারিদ্রটা নাকি মারাত্মক চরমে পৌঁছে গেছিল। এই অবস্থার মধ্যে সরকারের পতন ঘটাতে তারা তৎপর হয়েছিল, যেটা আমাদের ফেব্রুয়ারি বিপ্লব ঘটিয়ে দেয়। ঠিক আছে, শ্রমিক অসন্তোষ অনেকটাই দায়ী ছিল। এখানে লুই ব্ল্যাং, সেন্ট সাইমন প্রমুখ সমাজতন্ত্রী লোকেরা এগিয়ে এসেছিল এবং বলেছিল যে শ্রমিকদের একত্রিত হতে হবে, এবং দুর্দশাগ্রস্ত শ্রমিক হলেও তার একটা জোট, ঠিক আছে, তাদের কল্যাণ সাধনের ব্যবস্থা করতে হবে, এবং তারা একটা পথ দেখিয়েছিল। ঠিক আছে, যখন শ্রমিক শ্রেণী প্রজাতন্ত্রের সঙ্গে যোগ দিল, তখন রাজতন্ত্রের অসন্তোষ, মানে জুলাইয়ের যে রাজতন্ত্রের যে অসন্তোষটা ছিল, সেটা ফেব্রুয়ারিতেই কি করলো, ওরা তার পতন ঘটিয়ে দিল। ঠিক আছে, মনে থাকবে। এবার এখানে জুলাই রাজতন্ত্র মানে কিন্তু জুলাই মাসের নয়, সেটা হচ্ছে ওদের জুলাই মাসে যেহেতু হয়েছিল তাই জুলাই রাজতন্ত্র বলা হলো।
কথাটা হচ্ছে এরকম ভাবে বললে ভালো হয়, ফেব্রুয়ারি মাসে লিখে দিচ্ছি এখানে, জুলাই রাজতন্ত্রের পতনের কারণ। লুই ফিলিপের বিদেশ নীতি মনে রাখতে হবে, মিশর তুরস্কের বিবাদের উনি যে নীতিটা নিয়েছিলেন সেটা ভুলভাল ছিল। বেলজিয়ামের মুক্তি সংগ্রামে নেতৃত্ব গ্রহণে উনি ব্যর্থ হয়েছিল। পোল্যান্ড আর ইটালির আন্দোলনে উনি নিরপেক্ষ ছিলেন, অথচ এই দুটো হচ্ছে খুব সেন্সিটিভ ছিল। এবং সত্যি কথা বলতে গেলে তার নিষ্ক্রিয় আর একটা দুর্বল পররাষ্ট্রনীতি ছিল। পররাষ্ট্রনীতি মানেই বিদেশ নীতি। এবং শান্তিবাদী নিষ্ক্রিয় নীতির ফলে আমাদের ফরাসি জাতি আর বোনাপার্টিস্টরা তার বিরোধী হয়ে ওঠে। তারা যারা তখনও পর্যন্ত নেপোলিয়নের এই বোনাপার্টের ফ্যান ছিল বা বোনাপার্টকে সমর্থন করতো, তারা বলে এরকম শান্তিবাদী রাজার আমাদের দরকার নেই, ঠিক আছে, এর পতন হয় ভালো। বেশ, এইবার ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ, ডিরেক্ট কজ, ঠিক আছে। এই যে এখানে সেটা বলতে হবে, আমাদের যখন বেকারত্ব, শ্রমিক অসন্তোষ বেড়ে গেল, ঘোরতর অর্থনৈতিক সংকটটা বাড়লো, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের ফ্রান্সের সংস্কারপন্থী যারা ছিল এবং ভোটাধিকারের সংস্কারও যারা চেয়েছিল, তার জন্য জনতা প্রধানমন্ত্রী গিজোর বাড়িতে গেল। আর গিজোর বাড়িতে যখন বিক্ষোভ দেখালো, তখন গিজোর দেহরক্ষীরা গুলি চাললো, তাতে মারা গেল, তাতে প্রচুর মানুষ নিহত হলো, ঠিক আছে। এবং এই সময়টা যে ওর মন্ত্রী গিজো, পলিগ্যানাক যেমন প্রতি রক্ষণশীল ছিল, তখন গিজোর মতো বদমাইশ, ঠিক আছে, সে কি করলো, তার রক্ষীদের লেলিয়ে দিল এবং তারা গুলি চালালো এবং মারা গেল। মানুষ আর চাইলো না যে এই রাজা থাকুক, লুই ফিলিপের মতো এরকম শান্তশিষ্ট রাজা আমাদের দরকার নেই, ঠিক আছে। এবং ওনার পদচ্যুতির দাবিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হলো। বেশ, ফেব্রুয়ারি বিপ্লব ব্যর্থতার মূল কারণটা মনে রাখবে, এই সময় ইউরোপে প্লেগ রোগ দেখা দিয়েছিল। প্লেগটা হচ্ছে মারাত্মক ছড়ানো একটা রোগ। মৃত্যু হয়ে দিশেহারা মানুষ বিপ্লব সম্পর্কে উদাসীন ছিল। শ্রমিক কৃষকদের সহানুভূতির অভাব, যেটা দরকার ছিল, কারণ তখন শিল্প বিপ্লব চূড়ান্ত, আর বিদ্রোহীদের মধ্যে বিদ্রোহী যারা ছিল তারা যোগ্য নেতৃত্বের একটা অভাব ছিল, ঠিক। তারপরও যেটা ছিল, আমাদের বিপ্লবী শক্তিগুলোর একটা সংগঠনের অভাব ছিল, যার ফলে আমাদের কি মনে হয় ধ্বংস হয়েছিল। ঠিক আছে, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে মনে রাখবে সমাজতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষাটা শুরু হয়েছিল এবং ইউরোপের নানা দেশে গণতন্ত্র আর জাতীয়তাবাদী আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। এবং একই সঙ্গে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটেছিল এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। রাজতন্ত্রের অবসান ঘটেছিল, দ্বিতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। ফেব্রুয়ারি বিপ্লব চলেছিল মাত্র 3 দিন, ভাবতে পারো, এবং এটা সবচেয়ে কম রক্তক্ষয়ী, এটাও ব্লাডশেডের ব্যাপারটা অনেক কম ছিল। এটা প্যারিস নগরীতেই সংগঠিত হয়েছিল, ঠিক আছে, অন্য শহর বা গ্রামাঞ্চলে তেমন একটা প্রভাব দেখা যায়নি, যা ছিল প্যারিসেই, ঠিক আছে। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র কিছুই না, লুই ফিলিপ তার পৌত্রের অনুকূলে সিংহাসন ত্যাগ করেন, ঠিক আছে। কি বললাম, লুই ফিলিপ তার পৌত্র মানে নাতি, এবং এই সময়টা সমাজতন্ত্রী নেতৃবৃন্দ যুগ্মভাবে ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করেন। এই টাইমটা দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র গঠিত হয়। এবার দেখো দ্বিতীয় সাম্রাজ্য চলে এলো। দ্বিতীয় প্রজাতন্ত্র অবসান ঘটালো কে? নেপোলিয়নের ভ্রাতুষ্পুত্র লুই নেপোলিয়ন, ঠিক আছে। উনি ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নিযুক্ত হলো। যখন উনি ফরাসি রাষ্ট্রপতি নিযুক্ত হলো, তখনই কিন্তু রাজার রাজশাসনের শেষ হলো আর দ্বিতীয় প্রজাতন্ত্রের শুরু হলো। নেপোলিয়ন প্রজাতান্ত্রিক ছিল না, কিন্তু লুই নেপোলিয়ন যেহেতু রাষ্ট্রপতি হলো, তাই এখানে দ্বিতীয় প্রজাতন্ত্রের সূত্রপাত হলো। আবার তিনি কি করলেন, 1852 মানে 4 বছর বাদে এই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে, এই রাজতন্ত্র বলবো না, প্রজাতন্ত্র অবসান ঘটিয়ে রাজতন্ত্রের সূচনা করলেন, ঠিক আছে, মনে থাকবে। এবং তিনি হয়ে গেলেন ফরাসিদের সম্রাট।
ঠিক আছে। বেকারদের কর্মসংস্থানের জন্য একটা জাতীয় কর্মশালা তৈরি হয়েছিল, মনে রাখবে 1848 ফেব্রুয়ারি বিপ্লবের সময়, মানে 1848। এখানে বলা হয়েছিল যারা নাম রেজিস্টার করেছে মানে নথিভুক্ত করেছে, তারা যদি সেই বেকাররা কাজ না পেলে তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। ঠিক আছে। জাতীয় কর্মশালা বন্ধ হয় এবং জুন বিদ্রোহ, জাতীয় কর্মশালাটা বন্ধ করে দেওয়া হয় ঠিক 1848 সালে। কিসের জন্য? যখন আমরা শ্রমিক বিদ্রোহ দেখতে পাই, জুন মাসের শ্রমিক বিদ্রোহ, যেটাকে আমরা জুন বিদ্রোহ বলি। ঠিক আছে। 48টাকে বিপ্লবের বছর বলা হয়, কারণ ওই বছরে মনে রাখবে অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ড, এই 15টা দেশে কি হয়েছিল? বিপ্লব হয়েছিল। ঠিক আছে। এবং যদিও বিপ্লবের প্রাণকেন্দ্র ছিল কিন্তু প্যারিস, তাই এটাকে আমরা বলি 48 সাল থেকে বিপ্লবের বছর বলি। ঠিক আছে। এবার 48 সালে বিপ্লবকে মধ্য ইউরোপীয় বিপ্লব বলার কারণটা কি? কারণ যে জায়গাগুলোতে হয়েছিল, অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইটালি, জার্মানি, বোহেমিয়া, ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে পোল্যান্ড, রাশিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, এখান থেকে ওটা ছড়িয়েছিল। 48 সালে বিপ্লবকে আমরা মধ্য ইউরোপীয় বিপ্লবও আমরা বলে থাকি। ঠিক আছে। কি বললাম? মধ্য ইউরোপীয় বিপ্লব। এবার বলছে নগর কেন্দ্রিক বিপ্লব। এবার নগর কেন্দ্রিক বিপ্লব বললে কোথায় কোথায় নগরে হয়েছিল? প্যারিস, বার্লিন, ফ্র্যাঙ্কফুর্ট, তুরিন, রোম, ভিয়েনা, বুদাপেস্ট, এটাই মূল কেন্দ্র ছিল। তাই এটাকে বলা যেতে পারে বিপ্লবের মূল কেন্দ্র। ঠিক আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, শ্রমজীবীরা যদিও অংশগ্রহণ করেছিল, কিন্তু কৃষকরা সেভাবে আমাদের অংশগ্রহণ করতে পারেনি বা সাড়া জাগাতে পারেনি। বুর্জোয়া আর শ্রমজীবীদের হাতে হচ্ছে মেন লিডিং পাওয়ারটা ছিল। এটাকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে, কারণ প্রচুর বুদ্ধিজীবী এই সময় কলম ধরেছিল, যেমন লামার্টিন, ফ্রান্সের বিখ্যাত কবি, বোহেমিয়াতে ঐতিহাসিক প্যালাকি, হাঙ্গেরির পেট্রোফি, ঠিক আছে, তারপরে মাৎসিনিও এই সময় কিন্তু সামিল হয়েছিল। এবং এরা যখন সামিলটা হয়েছিল তখন কিন্তু বিপ্লব সত্যি কথা বলতে গেলে একটা বুদ্ধিজীবী পর্যায়ে চলে এসেছিল। কারণ মনে রাখবে যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে যখন আনন্দমঠ লিখছেন ছাপার অক্ষরে, তার বন্দে মাতরম গানটাও ছাপার অক্ষরে বেরোচ্ছে, উনি কিন্তু 1894 সালে মারা গিয়েছিলেন। কিন্তু ওনার স্লোগানটাকে ব্যবহার করা হচ্ছে 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল বা স্বদেশী বয়কট আন্দোলনের সময়। খুব ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে লোকগুলোর কথা আমি বলছি, যে আমাদের কবি লামার্টিনের কবিতা, যে 1989 সালে যখন ফরাসি বিপ্লবের 200 বছর হয়েছিল, দেশ পত্রিকার একটা কভার পেজ ছিল, মানে পুরো ওটা দিয়েই লেখার একটা বিপ্লবের ছবি আঁকা ছিল। এবং আরো বলে দিই, শুধু তাই নয়, কলকাতা শহর মফস্বলগুলোতে মানে লামার্টিনের প্রচুর কবিতা দিয়ে ফরাসি বিপ্লবের আদর্শটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে দেখো 200 বছর আগের একটা লেখা, সে 200 বছর পরেও কিভাবে কাজ করছে, তাই না? আমি এটাই বলতে চাইছি যে বুদ্ধিজীবীদের ভূমিকাটাকে তোমরা এরকম ভেবো না। আমি কবি কামারের আর কাসারে, স্যার উনি কোথা থেকে বলছেন? কবি আমাদের প্রেমেন্দ্র মিত্র। তখন আমি বললাম যে উনি না, এটা হচ্ছে আমি কবি যত কামারের আর কাসারে দীনেশ দাসের লেখা। ঠিক। এবার উনি বলছেন দোতলা বাড়ির একটা ব্যালকনি থেকে। তাহলে স্যার উনি তো নিচে আসছেন না, একজন কামারের সঙ্গে বা একটা কাসারের সঙ্গে মিশছেন না? দরকার হয় না। দরকার হয় না মানে বলতে কি, বুদ্ধিজীবীর কলমটাই হচ্ছে সবচেয়ে বিপ্লবের কি বলবো, একেবারে একটা ভেন, মানে যেখান থেকে রক্ত ছোটে। নীল বা কালো কালিতে লেখা হয় তো সাধারণত, লাল কালিতেও লেখা, কিন্তু রক্ত ছোটে। এই জিনিসটা ওরা করেছিল। এবং এটা বুদ্ধিজীবী এটাই, যে তুমি যেটা করতে যাচ্ছ তোমার মাথা সংযত রেখে। হাতে অস্ত্র তুলে নেওয়াই মানে কিন্তু একটা বিপ্লবের লক্ষণ না। অস্ত্রটাকে আমি কেন ব্যবহার করছি, যেখানে লেনিন প্রাসঙ্গিক, আজকে 1917 আমাদের লেনিন প্রাসঙ্গিক তো এইখানে, বা ভগৎ সিং প্রাসঙ্গিক তো এইখানে। তাহলে বিপ্লবে বুদ্ধিজীবীদের ভূমিকা সব সময় আছে, কখনো তাকে অস্বীকার করা যাবে না। বুঝতে পারলে? বেশ, আমরা হাঙ্গেরিয়ানদের যে কবি আমরা তাদের দেখছি। আমরা যদি দেখি যে বেশি দূর যেতে হবে না, রাশিয়ার বিপ্লবের পর প্রচুর তো মনস্তাত্ত্বিক লেখা হয়েছে, কিন্তু বিপ্লবমূলক লেখাও হয়েছে। তাহলে কেন স্যার, তুমি ব্রাদার্স কারমাজভ পড়েছো? তুমি একবার জিজ্ঞেস করলাম আমাকে, স্যার বইটা কিসের ওপর? আমি বললাম
যেই তোমাকে আমি বললাম তুমি ম্যাক্সিম গোর্কির মা পড়েছো, তোমাকে হ্যাঁ স্যার, পাভেলকে কেউ ভোলা যায়, পাভেলকে আমি পড়েছি। এই জিনিসটা, এই ব্যাপারটা। তাহলে অ্যাপ্রোচ দুজনই রয়েছে, একজন সাইকোলজিক্যালি, আরেকজন সরাসরি, কিন্তু থেমে থেমে থেমে। যে মা বুঝিয়েছে প্যাভেলকে যে তুই অস্ত্র তুলবি কেন, তুই আগে যদি প্রতিবাদ করে তোর কাজ হয়, তোর হাতে অস্ত্র তুলতে হবে না। সেটা এই বিপ্লবের একটা বড় জায়গা। ঠিক আছে, এবার যদিও বলছে এদের ব্যাপারটা হয়ে গেছিল শেষের দিকে ভীষণ রকম ভাবে, কি বলবো, একটা আদর্শবাদী, ঠিক আছে, এবং কল্পনা বিলাসী। আদর্শ আর কল্পনা বিলাসী মানে ওরা ওদের একটা জগৎ দেখতে চেয়েছিল যেটা এইভাবে হবে, কিন্তু সেটা কি হয়েছিল? দেখো কি হয়েছিল, এটা ব্যাপার নয়, তাই না? এটা ব্যাপার না, নাহলে বুদ্ধ কখনো বলতো না অল কম্পোজিট থিংস আর ডিকে বাট স্ট্রাইভ ডেলিজেন্টলি। মানে মানুষ তার চেষ্টাটা করে যেতে পারে এই জীবন, মানে এই জগৎ সংসারে সে চেষ্টাই করে যাবে, কিন্তু তার রয়ে যাবে কি, তার প্রচেষ্টা, প্রচেষ্টা রয়ে যাবে। কি অসাধারণ কথা! তাহলে সফল হবো এটা ভাবা ভালো, কিন্তু সফল তুমি নাও হতে পারো, তোমার চেষ্টাটাই রয়ে যাবে। দিস ইজ, তো এদেরকে আমি যতই কল্পনা বিলাসী, যতই আমি আদর্শবাদী বলি, এরা তো রাস্তা দেখিয়েছিল, কিন্তু ভুললে হবে না কখনো। ঠিক, চলো এবার আমরা বলছে জনতার বিপ্লব। কি অসাধারণ কথাটা! এটা ভারতবর্ষে বলাই হয় না, এটা ইউরোপের ইতিহাসের মজা। সেটা হচ্ছে 48 সালে আমি দেখালাম যে একটা প্যারিস শহরে কেন্দ্র করে হয়েছে, যেখানে ইনভলভ হয়েছে কেবলই মাত্র আমাদের কারা, আমাদের শ্রমিকরা, কিছু বুর্জোয়ারা, কিন্তু কৃষক এখানে হয়নি। কিন্তু তবুও আমরা দেখেছিলাম যে এই বিপ্লবটা একটা জনতাকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে এসেছিল, যে চলো আমরা সামিল হই। 3 দিনের জন্য হলে ওরা বাইরে বার করেছিল, এটাকে আমরা বলবো জনতা বিপ্লব। ঠিক আছে, হলো। দেশের রাজনীতি শাসন সংক্রান্ত বিষয় আর ধনীর বৈঠকখানায় নিয়ন্ত্রিত হতো না, তখন থেকে তার রাজপথে সাধারণ মানুষের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। কি অসাধারণ কথাটা! ঠিক আছে, জনতার বিপ্লব। লুই ব্ল্যাঙ্ক এলেন। লুই ব্ল্যাঙ্ক বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ছিল, অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থের উনি রচয়িতা। উনিও কিন্তু সত্যি কথা বলতে গেলে কল্পনা বিলাসী একজন সমাজতন্ত্রবাদী, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি করেছিল। ঠিক আছে, বিপ্লবে ওনার একটা বড় ভূমিকা ছিল, আর তার উদ্যোগেই জাতীয় কর্মশালা তৈরি হয়েছিল। ঠিক আছে, লুই কুসুত, ইনি হাঙ্গেরির লোক। ঠিক আছে, ওনাকে হাঙ্গেরির মার্সিনি বলা হয়। উনি 48 সালে বিদ্রোহে একটা বড় ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, হাঙ্গেরি অস্ট্রিয়ার হাত থেকে স্বাধীনতা লাভ করে, এটাই উনি চেয়েছিলেন। ঠিক আছে, এবং অনেক অন্তর্দ্বন্দ্বের মধ্যে উনি পড়েন। কেন অন্তর্দ্বন্দ্বের মধ্যে পড়েন? যে অস্ট্রিয়ার হাঙ্গেরি, ঠিক আছে, মানে অস্ট্রিয়া যখন হাঙ্গেরিটা দখলই করে নিল, তখন লুই কুসুতকে আর হাঙ্গেরির মধ্যে থাকা হলো না, তাকে ইংল্যান্ডে উনি আশ্রয় নিতে বাধ্য হলো। বেশ, তাহলে আমাদের জুলাই ফেব্রুয়ারি বিপ্লব এবং তাদের যে বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা, ঠিক আছে, তাদের সম্পর্কে বললাম, আর মেটার্নিক আর ভিয়েনা কংগ্রেসও আমি শেষ করলাম। এরপরে আমরা ইটালি এবং জার্মানি কিভাবে ইউনিফাইড হলো সেই ইতিহাসটা বর্ণনা করব। এখানেই শেষ করছি।